তিস্তা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একটা ভিন্নতর নদী। আমি বলি এই নদী যদি আমরা মার্চ মাসে গিয়ে একটা গ্রাম দেখলাম, আমরা এপ্রিল মাসে গিয়ে দেখবো ওই গ্রামটা নেই, পুরোটা পানিতে চলে গেছে। আমরা জুলাই মাসে গিয়ে দেখবো সেখানে চর জেগেছে, আমরা শীতে গিয়ে দেখবো সেখানে চাষাবাদ হচ্ছে। অর্থাৎ শিকস্তি পরিস্থিতির যে আইন আছে এটা এই নদীতে প্রয়োগযোগ্য নয়। ফলে এই জমির মালিকানা নদী পাড়ের মানুষ যারা ভেঙে গেছে তাদেরকেই এই জমি দিতে হবে, এই জমি তারাই মালিক। এটা যদি বিদ্যমান আইন কাঠামোতে নেওয়া হয় তাহলে নদী পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এক। দুই হচ্ছে যে একজন সাংবাদিক বলেছেন নদীর প্রবেশ পথ, এখানে নদীর প্রবেশ পথটা ভুল বলা আছে। এটা সত্যি সত্যি উনি যেটা বলেছেন স্থানীয় সাংবাদিক, ওনার কথাই ঠিক। এটা দহগ্রামকে ট্রান্সফারই প্রথমে ঢুকেছে, এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের এই নদীটাকে উজানে 8 কিলোমিটার বলা হচ্ছে, এটি 8 কিলোমিটার নয়, এটি আরো অনেক বেশি। এটা দুই পারে দুই চরিত্র। এই যখন আমরা লালমনিরহাট দিয়ে দেখবো তার চেয়ে কিন্তু নীলফামারীতে আরো 7, 8, 10 কিলোমিটার বেশি আছে। ফলে এটুকুকে বাদ দিয়ে কিন্তু এই প্রকল্প নেওয়া যাবে না, এটুকুকেও আমাদের আমলযোগ্য করে তুলতে হবে। এখানে অনেকগুলো শাখা নদীর কথা বলা হয়েছে, এই তথ্যটা ভুল। শাখা নদী আর উপশাখা নদী একদম আলাদা। আমরা এই জ্ঞানটা দিতে চাই না, কিন্তু শাখা নদীর চরিত্র আর উপশাখা নদীর চরিত্র কিন্তু এক না। উপশাখা নদী পানি দেয় আর শাখা নদী সেটা বহন করে। এখানে সবগুলোকে বলা হয়েছে শাখা নদী, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ নদী এখানে বাদ পড়েছে, নদীগুলোর নামও ভুল আছে। ফলে এটাও কিন্তু আমাদের আমলে নিতে হবে। এখানে একটা কথা আমাদের ইয়া করতে হবে, এই তিস্তা নদীটা সারা বাংলাদেশের ভিন্ন নদীর আইনুল নিষেধ সালে একটা রেফারেন্স আমি বলতে চাই। তিনি বলেন যে একখানে পানি আছে আর একখানে নাই, আর একখানে গিয়ে আবার পানি আছে। আমি সম্প্রতি 115 কিলোমিটার নদী নৌকায় ঘুরেছি। এটা উত্তর ডাউয়াবাড়িতে আমি দেখেছি 2 কিলোমিটার প্রস্থে পানি প্রবাহিত হচ্ছে, 2 কিলোমিটার প্রবাহ। আমি এইটাই কাউনিয়ায় গিয়ে দেখেছি 200 মিটারে প্রবাহিত হচ্ছে। এইটাই আমি তিস্তা ভাটিতে গিয়ে দেখেছি যে আবার অনেক 20 ফিট গভীরে পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে পাওয়ার চায়না কাজটা করবে, এরকম নদী নিয়ে তাদের কোনো কাজের অভিজ্ঞতা আছে কি নাই? যদি করে থাকে সেটা বাংলাদেশের পক্ষে সেটাকে ভিজিট করে আসতে হবে আমাদেরকে, যে তারা কাজটা কোথাও সীমাবদ্ধতা আছে কিনা। যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটা আমাদের এখানে উত্তরণ ঘটাতে হবে। যেহেতু এই মহাপরিকল্পনা একেবারেই প্রাথমিক স্তরে আছে, আমি সবার কাছে অনুরোধ করব যে এটা ছাড়া এই অঞ্চলের মানুষের মুক্তির কোনো পথ নেই। সেজন্য আমাদের যেটা দরকার, কোথায় কোথায় অসুবিধা, সেই অসুবিধা চিহ্নিত করে আমাদের এটা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে, অন্যথায় এটার কোনো সমাধান নেই। আমরা আরেকটা কথা বলি যে এটার কিন্তু ঐতিহাসিক ব্যাখ্যাটা এখানে আনা হয় নাই। এটা 237 বছর হচ্ছে এই নদীর বয়স। 1787 সালে যখন মহাপ্লাবন হয় তখন এই নদীটা তৈরি হয়। চৌধুরী সারোয়ার জাহান সজল, উনি একজন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টের গবেষক। তিনি বলছেন যে এই নদী দীর্ঘদিন আরো কয়েকশো বছর এদিক ওদিক হবে। যদি আমরা উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এটাকে জনবান্ধব করতে চাই, তাহলে কিন্তু আমাদের খুব প্রপার ওয়েতে কাজ না করলে এটি গলার কাটা হয়ে উঠতে পারে।